নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আজকে রবিবার, সকলের দিনটা খুব ভালো কাটুক, কেননা সপ্তাহান্তে এই একটা দিন সকলেই চান আপনারা খুব আনন্দে খুব মজা করে কাটানো হোক। আমারও অনেক শুভেচ্ছা রইল আজকে এই রবিবারের জন্য। আমি আজকে যে বিষয়টার উপর আলোচনা করব তার আগে আমার মনে হয় দুটো কথা বলা দরকার। সেটা হচ্ছে, আমার চাই অন্নপূর্ণা যোজনা, না পেয়ে তার জন্য দিকে দিকে ক্রোধ ও কান্না। এটা আমারই লেখা। তো আজকে আমার সেটাই আলোচ্য বিষয়। কিছুদিন আগে যখন এই নতুন যে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার ঠিক পরেই যখন এই অন্নপূর্ণা যোজনার ঘোষণা হয়েছিল, তার সেই সময় কিছু মানুষ নানা রকম বিকৃত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। তো আমার সেটা মনে হয়েছিল অনৈতিক। একটা সরকার একটা প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি তার রাজ্যবাসীর কাছে একটা ফর্ম তৈরি করে একটা যোজনা চালু করতে চাইছেন। তো সেক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা করা উচিত আমাদের সঠিক তথ্যগুলো দিয়ে। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু আজকে আমাকে আবার ঠিক সেই বিষয়টা নিয়েই ভিডিও করতে হলো। তার একটাই কারণ, আমার মনে হয়েছে এটা ঠিক অল্প কথায় বলা যাবে না। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, সরকার একটা ভোটের আগে বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতা, যিনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার মন্ত্রিমণ্ডলীর বা বিজেপির অনেক বড় বড় নেতা, সকলে যখন এই ভোট প্রচার করতে বেরিয়েছিলেন, তারা কিন্তু বিভিন্ন জনসভায় একেবারে দায়িত্ব নিয়ে এই কথাটা বলেছিলেন যে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা চালু করা হবে। সেই অন্নপূর্ণা যোজনায় সকল মা, দিদি, বোন সকলকে 60 বছরের নিচে বিবাহিত মহিলাদের 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারপর এই সরকার যখন এই ফর্মের মাধ্যমে এই ফর্মটা যখন স্টার্ট করলেন, তখনও কিন্তু যেটা আমাদের কাছে বারবার বলা হচ্ছিল যে এই তথ্যগুলো নেওয়া হচ্ছে তার কারণ এখানে অনেক বেশি দুর্নীতি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। অনেক পুরুষ মানুষ তারাও লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা নন, তারাও বেআইনিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গ্রহণ করেছেন। এছাড়াও অনেক ক্ষেত্রে যারা কিশোরী, যারা বিবাহের বিবাহিত নন এবং বিবাহের যোগ্য বয়সও তাদের হয়নি, প্রাপ্তবয়স্কা নন, তারাও এই অন্নপূর্ণার ভাণ্ডার, যেটা এখন বলা হচ্ছে আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা নিয়ে গেছে। এছাড়াও যেটা হয়েছে সেটা অনেক ক্ষেত্রে একই পুরুষ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে হয়েছে যে 4-5টা স্ত্রী রয়েছে, তাদের তো এরকম বহু বিবাহ প্রথা রয়েছে, তো তারাও সেক্ষেত্রে এতগুলো বউ মিলিয়ে তারাও লক্ষ্মীর ভাণ্ডার তুলে গেছেন। তো সেইগুলো সরকারের বন্ধ করা দরকার। হ্যাঁ, আমিও সাধুবাদ জানিয়েছি, তার কারণ সরকার যখন উন্নয়নের ক্ষেত্রে টাকাগুলো সঠিকভাবে খরচা করবেন, সেক্ষেত্রে যদি এইভাবে টাকাগুলোর অপচয় হয় তাহলে সেটা কখনোই ঠিক নয়। তো সেক্ষেত্রে আমিও মনে করেছিলাম যে হ্যাঁ, সঠিক তথ্য নিয়ে সঠিক লোকেদের দেওয়া উচিত। তার সঙ্গে যে সরকার বলেছিলেন যে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করে বা পেনশন পান তারাও এটা পাবেন না, খুব ভালো কথা, সেটাও আমি সাধুবাদ জানিয়েছি। কিন্তু বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি, তার জন্য আমি ভিডিওটা করতে এলাম, সেটা হচ্ছে আমার কাছে তথ্য এসেছে যে স্বামী হয়তো তার ক্ষমতাবান, তার স্ত্রীকে ভরণ পোষণ দিয়ে রাখার তার যোগ্যতা রয়েছে, কিন্তু এই স্ত্রী বা মহিলাটি তিনি কিন্তু একেবারেই গৃহবধূ, তাহলে সে কেন বাদ যাবে? এটা কিন্তু একবারও ভোটের আগে বলা হয়নি। এটা কিন্তু একেবারে অন্যায় বা অনুচিত আমার মনে হচ্ছে এটা হচ্ছে। ভোট প্রচারের সময় শুধুমাত্র ভোট নেওয়ার জন্য অনেক নেতা নেত্রী অনেক কিছু বলে থাকেন, কিন্তু যেহেতু বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল এবং একটা বৃহৎ দল, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই দল প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় সরকারেও বিজেপি দলই রয়েছে, সেক্ষেত্রে এই দলের কাছে কিন্তু মানুষ এই রকম কিছু প্রত্যাশা করে না, যেটা আমি বলার জন্য বলে দিলাম পরে সেটা কার্যকর হলো না, সেটা কিন্তু প্রত্যাশা করে না।
তাই যখন ভোট প্রচারে বলেছিলেন তখন তাহলে এটাই বলতে পারতেন যে যারা খুব নিডি বা যাদের যে ভীষণভাবে প্রয়োজন এই আর্থিক সহায়তা, শুধু তাদেরকেই দেওয়া হবে। এই কথাটা কিন্তু একেবারেই বলা উচিত ছিল। সকল মা, দিদি, বোন পাবেন এইটার মানে কিন্তু যার মানে ঘরে স্বামী রোজগার ঠিকঠাক করে তার বউ পাবে না, এটার মানে কিন্তু এটা বোঝায় না। এটার মানে কিন্তু এটা বোঝায় না। তাই এটা কিন্তু আমি বলবো মিথ্যাচারই হয়েছে। এই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা, সেটা অফলাইনে যে ব্যবস্থাটা হয়েছে সেটা ভীষণভাবে গন্ডগোল হচ্ছে। আর সেটাতেই আমার যেটা বক্তব্য, এইরকমভাবে কোনো, আমরা যখন একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সরকার যাই বলুক 1 মাসে এটা করে ফেলবো ওটা করে ফেলবো, আমরা কিন্তু যাদের মধ্যে মিনিমাম জ্ঞান বুদ্ধি আছে, পড়াশোনা জানা আছি, তারা কিন্তু জানি যে 1 মাসে কোনো কিছু হয় না। আমরা কিন্তু এই প্রত্যাশাটা করেছি যে হ্যাঁ, এই রাজ্যে শিল্প হবে, স্বাস্থ্য, সবকিছু পুনরুদ্ধার হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, সবকিছুই ঠিকঠাক হবে, কিন্তু সেটা ধীরে ধীরে হবে, একটা সুষ্ঠুভাবে হবে। এই 15 বছর পুরোপুরি যেটা ধ্বংস হয়ে গেছে এবং তারও আগে 35 বছর যেটা আংশিক ধ্বংস হয়ে গেছিল, সেটা পুনরুদ্ধার হবে, সেই প্রত্যাশা নিয়ে মানুষ বিপুল পরিমাণে বিজেপিকে ভোটদান করেছে। এটা তো ঠিক, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা যোজনা, এটার ক্ষেত্রে আমার মনে হয় এতটা তাড়াহুড়ো করার দরকার ছিল না। যদি সরকার মনে করতেন তাহলে যারা লক্ষ্মীর ভাণ্ডার বৈধভাবে পাওয়ার কথা, তাদেরকে যে 1500 টাকা, সেটাতেই তো তারা এতদিন চালাচ্ছিলেন, খুশি ছিলেন, তো সেইটা চালু রাখা উচিত ছিল কন্টিনিউ, এবং ভেতরে ভেতরে পুরো ভেরিফিকেশনটাকে কমপ্লিট করা উচিত ছিল, এবং সেটা অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে। এর মাঝখানে যারা পুরুষ মানুষ পাচ্ছিলেন, যাদের অনেকগুলো স্ত্রী পাচ্ছিলেন, যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী পাচ্ছিলেন এবং যাদের এসআইআর থেকে নাম ডিলিট গেছে, তাদেরকে বাদ দিয়ে বাকি যারা বৈধ হিন্দু মুসলিম বিশেষে যারা আমাদের স্থানীয় বাসিন্দা, পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক দিন ধরে বাসিন্দা, বৈধ বাসিন্দা, তাদেরকে কিন্তু এটা কন্টিনিউ করা উচিত ছিল, এবং 2 থেকে 3 মাস টাইম নিয়ে পুরোপুরি ভেরিফিকেশন করা উচিত ছিল, কমপ্লিট ফর্ম ফিল আপের পুরো প্রসেস শেষ করা উচিত ছিল। তারপর এই একেবারে একসাথে এই অন্নপূর্ণা ভাণ্ডার সকলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা উচিত ছিল। আজকে যেটা হচ্ছে যে কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পায়নি, আর যারা এতদিন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে তারা যদি তাদের টাকাটা না পান, তাদের অনেকেই আছে সত্যিকারের প্রয়োজন আছে, হয়তো তারা হয়তো এই টাকাটা দিয়ে, যারা 1500 টাকার মধ্যেই হয়তো তারা এটা ওটা ভেবে রেখেছিলেন বা করতেন, যদিও আমাদের এই মানে দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে 1500 টাকা বা 3000 টাকাও যথেষ্ট নয়, আমি মনে করি সেটাও যথেষ্ট নয়, কিন্তু তা সত্ত্বেও সেই টাকাটাও অনেকে আছে যাদের কিনা সত্যিকারের কাজে লাগে। হয়তো একটা টিউশন ফিসেও তারা সেই টাকায় বাচ্চা দিতে পারে, বা 2টো টিউশন ফিস হয়ে যায়, সেটাও কিন্তু তাদের কাজে লাগে। সেই জন্য আমার মনে হয় এটা কিন্তু মানে একেবারে যাকে বলে হিউজ ক্যাওস হয়েছে। এটা আমার মনে হয় এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করাই ছিল না। আমি হয়তো বিরাট একটা অর্থনীতিবিদ নই বা একটা বিরাট অ্যাডমিনিস্ট্রেটর নই, কিন্তু আমার মনে হয় আমি যে কথাটা বললাম এটা করাই যেতে পারতো, তাতে কিন্তু কারুর কোনো রকম কোনো বিক্ষোভ অভিযোগ থাকতো না। তাদের 1500 টাকা তারা পেত, এবং শুধুমাত্র যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে বাদ দিয়ে বাকি তাদেরকে দিয়ে দেওয়া হতো, এবং মাঝখানে পুরোটা কমপ্লিট করা হতো, ভেরিফিকেশন সবকিছু যাচাই, তারপর ওয়ান টাইম সকলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো, তাহলে কারুর কোনো ক্ষোভ বিক্ষোভ অভিযোগ থাকতো না। এটা গেল 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক এলাকার একজন বিধায়ক আছেন। আমি এটা আমার একটা বলতে পারেন প্রতিবাদ, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছেও এটা আমি আমার আবেদন, অনুরোধ, প্রতিবাদ সবকিছু মিলিয়ে আমি জানাচ্ছি। আজকে যদি বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল হয়, তাহলে একজন বিধায়ক যখন রাস্তায় হাঁটছেন, তার সাথে যদি 100টা ছেলে থাকে এবং তাকে যখন কোনো কারণে তার ছবি তোলা হচ্ছে বা ভিডিও করা হচ্ছে, তার আশেপাশে দাঁড়িয়ে মুখ দেখানোর জন্য যদি এতগুলো ছেলেকে পাওয়া যায় বা এতগুলো লোকজন পাওয়া যায়, তাহলে আজকে পাড়ায় পাড়ায় দায়িত্ব নিয়ে সেই কাজগুলো, এই যে ফর্ম ফিল আপ, ভেরিফিকেশন, মানে সঠিক জায়গায় ফর্মটা জমা দেওয়া, এই কাজগুলো কেন তাদের দিয়ে করানো যাচ্ছে না? শুধু কি একজন বিধায়ক যখন হাঁটবেন তার সঙ্গে 50-100 জন সেই আগেকার দিনে রাজরাজাদের দাসদাসী সিপাহী শান্তির মতো সবাই ঘুরে বেড়াবেন? এটা তো কথা নয়। গণতন্ত্রে কি লেখা আছে? এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন এলওপি ছিলেন তিনি বারবার বলতেন যে দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, এটাই তো লেখা আছে সংবিধানে।
তাহলে সেটা যদি জনগণের সম্পূর্ণ সরকার হয়, তাহলে এই যে যারা সঠিকভাবে পার্টির কাজকর্ম করে তাদেরকে দিয়ে কেন করানো হয় না? আমি তো এই যে আমাদের যে বিধানসভা ভোট গেল তার আগে আমি কোনো বিজেপি দেখতে পাইনি যারা কিনা বাড়িতে এসে আমার একটা মানে ভোটের সংকল্পপত্র থেকে শুরু করে ভোটার স্লিপ মেলানো থেকে শুরু করে কোনো কাজ করার জন্য কারোকে খুঁজে পাইনি। অথচ এখন দেখছি দিকে দিকে সমস্ত বিজেপি কর্মী চারিদিকে সব ঘুরে বেড়াচ্ছে। বা বিধায়ক, যদি আমাদের মাননীয় বিধায়ক ইন্দ্রনীল খা মহাশয় যখন আসছেন তার আশেপাশে এতজনকে দেখা যাচ্ছে, ওই আগে তো দেখতে পাইনি। তাহলে কি ধরে নেব যে যেগুলো বলা হয়েছিল সেগুলো আদতে কার্যকর হবে না বা হচ্ছে না? সেই একই জিনিস আমরা দেখব পুনরাবৃত্তি? এটা তো কাম্য নয় বিজেপির কাছ থেকে। বহু দিনের প্রত্যাশিত একটা পরিবর্তন মানুষ আনতে চেয়েছিলেন, যেটা কিনা সঠিক পরিবর্তন হবে, সঠিক পথে পরিবর্তন হবে। এখনো পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ আমরা মরে যাইনি, আছি। তা আমরা জানি কোনটা শৃঙ্খলা আর কোনটা বিশৃঙ্খলা, তাই না? হয়তো আগের মতো অত শিক্ষিত মানুষ এখন নেই, কিন্তু কিছু তো আছি যাদের এই বোধ বুদ্ধি আছে। তো তাদের দেখে খুবই কষ্ট হচ্ছে, আহত হচ্ছি এই ধরনের বিশৃঙ্খলা সিস্টেম দেখে। কেন বিভিন্ন পার্টি অফিসের মধ্যে তারা দিস্তা ফর্ম জমা হয়ে থাকবে? আর সব থেকে বড় কথা, আমরা সকলেই জানি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও জানেন, তার দপ্তরের মন্ত্রী নেতা সবাই জানে যে এখানে এখনো পর্যন্ত চারিদিকে তৃণমূল সাফ করবো বললেই হবে না। বিভিন্ন দপ্তরে তৃণমূলের কর্মীরা যারা স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের তো স্যাক করতে পারবেন না। তারা তো রয়েছে, যে তারা যে কোথাও গরমিল করবে না তারও তো কোনো প্রমাণ নেই না। আগের সরকারের কর্মচারীরা করতেও পারেন, তাদের যদি ইচ্ছা না হয় তারা গরমিল করতেই পারেন। সকলেই যে সাধু কোনো বিষয়ে তো তাদের গ্যারেন্টি দেওয়া যাবে না। তাহলে এত বিশৃঙ্খলা হতে পারে এটা তো আপনার জানা উচিত ছিল স্যার। এবার বলি, এই যে যেটা বলা হচ্ছে যে এই অন্নপূর্ণা ভান্ডার যাতে অর্থ অপচয় না হয়, তাই যাদের স্বামীদের ক্ষমতা আছে তাদের বউদের দেওয়া হবে না। খুব ভালো কথা, ঠিক আছে। তাদের বউদের ৩,০০০ টাকা দেওয়া হবে না, তাদের যদিও বলা হয়েছিল ভোটের আগে সবাইকেই দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে যদি মনে করা হয় দেওয়া হবে না, খুব ভালো কথা। যে জেনুইন নিডি, যার সত্যি প্রয়োজন সে পাক, সেটাও সাধুবাদ জানাই। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে। আজকে যে সমস্ত রাজনীতিবিদ যারা রাজনীতি করতে আসছেন, নেতা মন্ত্রী, তারা তো এটা সমাজ সেবার জন্য আসছেন। আজকে স্বামী বিবেকানন্দ বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা যারা আমাদের এখানে যারা মহান ব্যক্তিত্ব যারা একসময় রাজনীতি করেছেন, তারা এটাকে সেবা হিসাবেই নিয়েছেন। তাহলে যদি এটা রাজনীতি একটা সেবামূলক কর্ম হয়, তাহলে এক্ষেত্রে তার এত বেনিফিট কি করে একজন বিধায়ক, একজন এমপি তারা পান? একজন সাংসদ, একজন বিধায়কের তো তাহলে এত সুবিধা পাওয়ার কথা নয়। তারা তো আমাদের দ্বারা ভোটে নির্বাচিত, আমাদেরই কাজ করবেন বলে, আমাদেরই পাশে থাকবেন বলে। তাহলে সেক্ষেত্রে তাহলে কি করে এত তারা সুবিধা ভোগ করতে পারেন? শুধু তাই নয়, একজন এমএলএ যদি 5 বছরের জন্য তার টেনিওরে এমএলএ হন এবং তারপর যদি সে আবার এমপি পোস্টে দাঁড়ান, তাহলে সে পরবর্তীকালে যখন সে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, সে দু ক্ষেত্রেই পেনশন পাচ্ছেন। কি করে পান? এটা অপচয় নয়? এটা অর্থের অপচয় নয়? হ্যাঁ, যদি কেউ মনে করেন যে এটা যদি থাকে যে ঠিক আছে সে একজন সারাক্ষণের কর্মী হিসাবে কাজ করছেন, তার তো কিছু রেমুনারেশন প্রয়োজন, তাহলে সে যে ভাতাটা পাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু তার যেদিন জনগণের জন্য কাজ করা অফ হয়ে যাচ্ছে তারপরে সে কি করে পেনশন পান, বার্ধক্য ভাতা সে কি করে পান? এটা তো রাজনীতি, এটা তো সেবা করতে আসছেন। তার সেটা তো অন্য কোনো কর্পোরেট প্রফেশন নয়। তাহলে তার সেই ভাতার টাকাটা তো আমার মনে হয় অবিলম্বে বন্ধ করা উচিত, বার্ধক্য ভাতাটা। এটাও তো অপচয় হচ্ছে। এত মানুষের তো এই টাকায় উন্নয়ন হয়ে যায়। এটাও কিন্তু আমার তীব্র প্রতিবাদ রইল। আমার মনে হয় আগামী দিনে সকলের, কেন্দ্রীয় সরকারেরও এটা ভেবে দেখা দরকার এই সংক্রান্ত বিষয়ে। তারপর তো একটা দলের হয়ে ভোটে জেতার পর তারপরে তো তার দ্বিচারিতার শেষ নেই। কোন দলে সে সুবিধা পাবে সেখানে আবার তার ঝান্ডা ধরতে যাবে। এই ধরনের তো এখন যারা রাজনীতি করছে তাদের তো নিজস্ব কোনো নীতি আছে বলেই আমি মনে করি না। তাদের আবার এরকম ভাবে এত বার্ধক্য ভাতা বা অবসরপ্রাপ্ত ভাতা তারা পাবেন। কি করে পান? রাজনীতিতে আবার কিসের অবসর? আমার বিনীত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, স্যার আমি আপনার কাছে অনেকটা বেশি প্রত্যাশা করি। তার কারণ আমার মনে হয়েছে অনেক অনেক বছর পরে এই পশ্চিমবঙ্গ একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন
যিনি আপনি নিজে মুখে বলেছেন যে আপনাকে আদেশ করতে হবে, আপনাকে অনুরোধ নয়, আপনার কোনো শিং ল্যাজ কিছু গজায়নি, আপনি আমাদেরই একজন, এটা আপনি বলেছেন। আর আমারও মনে হয়েছে, অনেক বছর ধরে মনে হয়েছে, তাই জন্যই কিন্তু আমি আমার মতামত ব্যালটের মাধ্যমে দিয়ে এসেছি। এবং আমি এই দিনটা আগামী দিনে দেখতে চাই যেখানে সত্যিই কোনো রকম বিশৃঙ্খলা হবে না এবং যেরকমভাবে প্রতিশ্রুতি দেওয়া হবে সেটা মানা হবে। যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙতে সাহস পাচ্ছে আপনার আমলে, তাহলে তাদের কতটা বুকের পাটা তৈরি হয়েছে, তারা করছে তো। তাহলে আপনাকে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যান্য রাজ্য আর পশ্চিমবঙ্গ এক নয়, যে রোগের যেমন ওষুধ সেটাই দিতে হয়, একই রোগে একই রকম ওষুধ হয়। কিন্তু তাই আমি আপনার কাছে দয়া করে একটা মানে আমার অনুরোধ, আপনি এটা দেখবেন, আশা করি আপনি এটা বিবেচনা করবেন। আমি বিশ্বাস করি যে আগামী দিনে হয়তো আমি যেগুলো চাইছি সেগুলোই দেখতে পাবো, আমার স্বপ্ন সার্থক হবে, সত্যি একটা সুন্দর পশ্চিমবঙ্গ দেখতে পাবো। এই যে অন্নপূর্ণা যোজনায় এতখানি গোলমাল দেখা দিল, অনেক মহিলা অকারণে পেলেন না, যাদের হয়তো সব কিছু ডকুমেন্ট ঠিকঠাকই ছিল, পুরোপুরি তারা বৈধ এবং এখানকার স্থায়ী বাসিন্দা, পশ্চিমবঙ্গে তাদের জন্ম কর্ম সব কিছু, অথচ তারা পেলেন না এখনো পর্যন্ত। তো তাদের কতখানি হতাশ লাগছে বলুন তো। এই যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা যে ফিল আপ করা হলো, এটা যে বা যারা এই ফর্মগুলোকে মানে যে জমা দিয়েছেন, যে গ্রাহকরা পাওয়ার জন্য যে মহিলারা জমা দিয়েছেন, যেগুলো তারা রিসিভ করেছেন, তারা কি স্বচ্ছভাবে সব কাজগুলো করেছেন সেটা দেখার জন্য কেউ কি ছিলেন, বা কেউ কি কোনো অফিসার নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে? যখন এসআইআর হয়েছে তখন কিন্তু অনেকগুলো স্তরে ভেরিফিকেশনগুলো হয়েছে, তাহলে এক্ষেত্রেও তো সেই রকমই স্তরে স্তরে ভেরিফিকেশনগুলো হওয়ার কথা ছিল, তাই না? একটা কোনো রকমে ভেরিফিকেশন হয়ে গেল আর তারপরে সেটা সঠিক কি বেঠিক দেখার মতো তার উপরে আর কোনো লোক থাকলো না, এটা তো ঠিক নয়। আর তার জন্যই কিন্তু এতগুলো গোলমাল হয়েছে। এসআইআর যদি ঠিকঠাক মতো হতে পারে তাহলে এটাই বা কেন হবে না? এতেই বা কেন এত ক্ষোভ বিক্ষোভ দেখা দেবে, এত গোলমাল দেখা দেবে? কেউ পাবেন কেউ পাবেন না, কারুরটা জমা পড়েছে কারুরটা পড়েনি, এগুলো তো হওয়ার কথা ছিল না। আর এবারে আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত ফর্মের মধ্যে মহিলারা তাদের স্বামী বা হাজবেন্ড কি রোজগার করেন তার সবকিছু যখন তথ্য সরকার চেয়েছেন তারা দিয়েছেন, কিন্তু সেই মহিলা নিজে কোনো সরকারি চাকরি করেন না বা নিজে কোনো রকমের কোনো চাকরি করেন না, সে গৃহবধূ, তাহলে তারও তো পাওয়ার কথা ছিল, তাই না? ভোটের আগে তো ভোট প্রচারে গিয়ে সকল নেতা নেত্রী যারা আজকে মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তারা তো একবারও এই কথা বলেননি যে আপনার স্বামী আপনাকে খাওয়াতে পড়াতে পারছেন বলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন না। এটা তো একবারও বলা হয়নি। সকল মা দিদি বোনেরা পাবে, ঠিক আছে, সকল মা দিদি বোনেদের মধ্যে অবশ্যই অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি মহিলা তারা পাবেন না, অবশ্যই যারা মুসলিম অনেকগুলো মানে বহুবিবাহ যে সমস্ত পুরুষরা করেছেন তাদের যারা অনেকগুলো পত্নী আছে তারা পাবেন না, অবশ্যই তারা পাবেন না। বা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করে এবং তারা ইনকাম ট্যাক্স দেন তারা পাবেন না। কিন্তু যে সমস্ত মহিলারা শুধুমাত্র গৃহবধূ, তারা কি অপরাধ করলো? এটা তো তাদের সাথে মিথ্যাচার করা হলো। শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তো কোনো প্রতিশ্রুতি দেওয়া যায় না, তাই না? কোনো প্রতিশ্রুতি দিতে গেলে সেটা সব দিক বিবেচনা করেই তো দেওয়া উচিত। বিশেষ করে বিজেপির মতো একটা শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড পার্টির কাছে তো নিশ্চয়ই এটা কোনোভাবেই এক্সপেক্ট কেউ করে না। এবারে আসি আরেকটি বিষয়। আমার কাছে তথ্য এসছে যে এমন অনেক মহিলা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, অনলাইনেই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, কিন্তু তাদের কাছে রিজেক্টেড এই তথ্যটা বা এই মেসেজটা এসেছে। তো রিজেক্টেডটা কেন তারা হয়েছে সেরকম কোনো রিজন এখনো পর্যন্ত দেখানো হয়নি। এবং আবার দেখলাম আমি সমাজ মাধ্যম বা খবরের মাধ্যমেই দেখলাম যে বলা হয়েছে যাদের কাছে রিজেক্টেড মেসেজ হয়েছে তারা আবারও একবার ফর্ম ফিল আপ করতে পারেন বা তারা রিজেক্টেড ধরে নেবেন না, ওটা পরে গ্রান্টেড হতেও পারে। তো এটা কি ধরনের, এটা কি কোনো মানে একটা ছেলে খেলা হচ্ছে নাকি? একটা সরকারি প্রকল্প যখন মাননীয় মুখ্যমন্ত্রী লিডার অফ অপোজিশন ছিলেন
তখন তো উনিই বলেছেন যে আগের মুখ্যমন্ত্রী যে কোনো কিছু ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বলতেন, রাস্তায় গল্প করতে করতে যে কোনো প্রকল্প বলতেন। তো এটা তো সেটা নয়, এটা তো এই সরকার তো সেরকম কিছু করবেন একবারও বলছেন না, বা আমরাও এই সরকারের থেকে এই ধরনের কোনো কিছু প্রত্যাশা করি না, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কি করে হয় যে একবার রিজেক্টেড হয়ে গেছে, তারপরে সে আবার অ্যাকসেপ্ট হতে পারে, গ্রান্টেড হতে পারে, তাকে বলা হচ্ছে আবার আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। তো সেক্ষেত্রে এই ধরনের তো জিনিসটা তো মানে মনে হচ্ছে যেন একটা মানে কোনো ছেলে খেলার মতো হচ্ছে, তার কোনো একটা কোনো নীতি নেই, কিছু নেই, প্রকল্প একটা চালু করে দিল হয়ে গেল। এটা তো একবারে মানে এক্সপেক্ট করা যায় না। আর এই যে প্রত্যেক মাসে যেটা দেখা যাচ্ছে যে যখন অন্নপূর্ণা যোজনার টাকাটা দেওয়া হচ্ছে, এই 2 মাস ধরে দেখলাম যে তখন এই বারবার বলা হচ্ছে যে এত লক্ষ মহিলা পেলেন, এত লক্ষ মহিলা পেলেন। তো সেইটা জাস্ট মুখের কথা হচ্ছে নাকি বাস্তবে এত লক্ষ মহিলা সত্যি পাচ্ছেন, তার কি কোনো প্রমাণ আমরা জনসাধারণ পাচ্ছি? তাহলে এত এত বিক্ষোভ কারা করছেন, কেন করছেন? এগুলো বলার তো কোনো যুক্তি নেই। যেদিন সবাই পাবেন সেদিন সবাইকেই বলা হতে পারে, সরকারের পক্ষ থেকে এমন একটা কথা বলে দেওয়া হোক না যে যেদিন সমস্ত মহিলারা পাবেন যারা এলিজেবল, যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী নন, যারা নিজেরা সরকারি চাকরি করে এবং ইনকাম ট্যাক্স পে করে এমন কোনো জব করেন তারা নন, এবং যারা মুসলিম মানে বহুবিবাহ যে যাদের স্বামীরা করেন সে সমস্ত বউরা নন, বাকি যারা পেয়েছেন তারা সবাই মিলে অন্তত কোনোভাবে একটা মেসেজ করে জানান সমাজের কাছে যে হ্যাঁ আমরা পেয়েছি, সেটা বলতে পারেন, সেটা আলাদা কথা। আদৌ সেই অত লক্ষ মহিলা পেয়েছেন কিনা, এটা তো মনে হচ্ছে যে একটা সেই অগ্নি পরীক্ষা দেওয়ার মতো হয়ে যাচ্ছে যে আমি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজেবল না, সীতার অগ্নি পরীক্ষার মতো হচ্ছে। এটা ঠিক ভালো লাগছে না, এটা দেখতে ভালো লাগছে না। আমরা যারা বিজেপির প্রতি ভরসা করি, বিজেপিকে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা যে হ্যাঁ আমাদের রাজ্যটা সুন্দর করে থাকবে, সবকিছু সিস্টেমেটিক হবে, সেটা না পুরো একেবারে জল ঢেলে যাচ্ছে যেন মনে হচ্ছে আস্তে আস্তে। এটা খুব খারাপ লাগছে। শুধু তাই নয়, আমি আরও একটা বিষয়ে বলতে চাই এক্ষেত্রে, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টার ব্যাপারে আরও দৃষ্টিপাত করতে চাই। এই অন্নপূর্ণা যোজনার বিষয়ে একজন বিজেপি নেতা এবং তিনি একজন মন্ত্রী, তিনি বলছেন যে হ্যাঁ এই টাকাটা নিয়ে সব স্নো পাউডার মাখবে আর বিউটি পার্লারে যাবে, তার জন্য তাদের বউরা টাকা পাবে যাদের স্বামীরা খাওয়াতে পড়াতে পারছে। এই ভাষাটা না একেবারে কদর্য মনে হচ্ছে। তার কারণ তিনি কিন্তু তার বউ, যিনি কিনা সেভাবে কোনো পরিচিতি নন, তাকে নিয়ে কিন্তু দিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নেওয়াচ্ছেন। তা কিসের জন্য? আমাদের দ্বারা, এই যে জনগণের দ্বারা কিন্তু সমস্ত নেতা মন্ত্রী নির্বাচিত হন, তাই না? সেই সম্মানটা তো জনগণকে করা উচিত। আজকে জনগণ হচ্ছে একেবারে গণদেবতার মতো, তাদের দ্বারাই আপনারা নির্বাচিত, তাদের জন্যই আপনাদের আইডেন্টিটি, পরিচিতি। তাই এভাবে ছোট করবেন না। আপনাদের বাড়ির লোককে কারা চিনত, কারা চেনে বা কারা চেনার আগ্রহ প্রকাশ করে, আপনারা যদি সঙ্গে সঙ্গে নিয়ে না ঘোরেন? আপনাদের তো সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঘুরিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড় করিয়ে ছবি তোলানো উচিত। তা না করে আপনারা আপনার স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে গিয়ে ছবি তোলান। আপনাদের আলাদা করে কি পরিচয় থাকে যদি না জনগণ আপনাদের নির্বাচিত করে? আরো একজন মন্ত্রী, যিনি নেত্রী একজন, তিনি বলছেন যে যাদের আছে তারা দান করে দিক, চাকরি করে, তারা উল্টে অন্নপূর্ণার ভাণ্ডার না নিয়ে। তো যদি এই যে কথাগুলো হয়, যারা চাকরি করে তারা অবশ্যই না নেওয়ার যোগ্য, তারা তো একটা কিছু করেন, কিন্তু যারা গৃহবধূ তাদের জন্য তো এই কথা একবারও খাটে না, এই কথা তো একবারও খাটে না। কে কোথায় দান করবে তার অর্থ সেটা সে বুঝে নেবে। যদি রাজনীতির সেবা হয় তাহলে কোন হিসেবে নেতা মন্ত্রী যারা আছেন, এমএলএ এমপি যারা আছেন, তারা স্যালারি বা মাইনে পান, বেতন পান কোন কারণে, বা তারা অবসরকালীন ভাতা পান কোন কারণে, বা তারা ফ্যামিলির জন্য এত সুবিধা পান কোন কারণে, তারা গাড়িটা যে চড়েন তাদের জন্য যে এত এত পাইলট কার যায়, এত নিরাপত্তা রক্ষী যায় কোন কারণে? সেই অর্থগুলো তো আমাদের উন্নয়নের কাজে লাগতে পারে। এটাও তো তাহলে আমরা বলতে পারি, তাই না? একটা আর্থিক সহায়তা সরকার দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ভোট পেয়েছে। কোনো জিনিস, কোনো সরকারি প্রকল্পে
ভুল ভ্রান্তি হতেই পারে, কোনো সরকারি প্রকল্পে কোনো কারণে ব্যর্থ হতে পারে, কিন্তু ব্যর্থতা স্বীকার করা, নিজের ত্রুটি স্বীকার করা, সেটা অনেক বেশি সম্মানের, সেটা অনেক বেশি সৌন্দর্যের। কিন্তু সেটাকে অস্বীকার করে অহংকার দেখিয়ে সেটাকে ধূলিসাৎ করে দেওয়াটাকে কিন্তু কোনো মানুষই ভালো চোখে নেয় না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই অন্নপূর্ণা যোজনাটাকে ঠিকঠাক মতো দেখা হোক, বন্টন করা হোক, এবং যে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতা এসছে, যাদের কোনো রকম কোনো ফল্ট নেই, যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী মহিলা নন, যারা নিজেরা কোনো চাকরি করেন না, যাদের কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স দেওয়া হয় না, এবং যারা বহু পত্নী নন, অর্থাৎ যাদের স্বামীরা যারা মুসলিম ধর্মাবলম্বী, যারা বহু বিবাহ করে থাকেন, তাদের যারা বউ তারা নন, হিন্দু বৈধ মহিলা এবং যারা স্থানীয় মুসলিম মহিলা, তাদের জন্য বলবো এই পশ্চিমবঙ্গে যারা অধিবাসিনী আমরা, সরকার যখন এই আর্থিক সহায়তা দেবেন বলেছেন, সেটা কাজে করে দেখাবেন। না হলে কিন্তু ভুল বার্তা যাচ্ছে। মানুষ কিন্তু অনেক কাল পরে একটা পরিবর্তন নিয়ে আসার কথা ভেবেছে, তার কারণ এই সরকারকে বিশ্বাস করেছে, এই দলটাকে বিশ্বাস করেছে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের বিশ্বাসটাকে ধরে রাখতে জনগণের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।